দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া নামে একটা গল্প আমাদের পাঠ্য রয়েছে। এই গল্পেও আলোচনার আগে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্তাকে, তার মননকে জানা প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে আমরা শিল্পী সত্তার সংক্ষিপ্ত রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি পূর্বের একটা আলোচনাতে। আজকে আমরা আলোচনা করব বিষয়বস্তু কেন্দ্রিক। এই হলুদ পোড়া গল্পের মধ্যে দেখানো হয়েছে শিক্ষিত, যুক্তিনিষ্ঠ, বিজ্ঞান মনস্ক, দুর্বল চিত্তের মানুষ কিভাবে গ্রামের অন্ধ সংস্কারের কাছে আত্মসমর্পণ করে। সেই সংস্কারকে সে মনে প্রাণে সত্য বলে বিশ্বাস করতে থাকে। এইটা গল্পের উপজীব্য বিষয়। আমরা যদি হলুদ পোড়া গল্পটা দেখি তাহলে বিষয়বস্তুতে আমরা দেখতে পাবো, তার কাহিনীক্রমের আলোচনাতেও আমরা হয়েছে দেখি যে এখানে একটা গ্রামে দুটো খুন হয়ে গেছে। বলাই চক্রবর্তী এবং শুভ্রা নামের মেয়ে একটা। বলাই চক্রবর্তী খুন হওয়ার একটা সঙ্গত কারণ ছিল, গ্রামের লোকেও প্রত্যাশা করেছিল। কিন্তু শুভ্রা বলে যে মেয়েটি রয়েছে, যে সন্তান সম্ভবা ছিল, সন্তান জন্ম দিতেই এখানে বাপের বাড়িতে এসেছিল শ্বশুর বাড়ি থেকে, তার খুব মানুষের মনের মধ্যে রহস্যের সঞ্চার করে। এক অদ্ভুত রহস্যময়তার সন্ধানে গ্রামের মানুষজন ব্যাপৃত থাকে। সেখানে দেখানো হয়েছে বলাই চক্রবর্তীর খুনের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না শুভ্রার খুনের, সেই ব্যাপারটা গ্রামের মানুষ হয়েছে অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ে। এখানে শেষ পর্যন্ত যখন বলাই চক্রবর্তীর ঘটনাপ্রবাহে বলাই চক্রবর্তীর উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সমস্ত সম্পত্তি পাবেন তার ভাইপো নবীন। নবীন হয়েছে শহরে চাকরি ছেড়ে চলে আসে গ্রামে, সমস্ত সম্পত্তি হয়েছে সেই পায়। কিন্তু এই সময়ে দেখানো হচ্ছে তার স্ত্রীকে ভূতে ধরে। এখানেও গ্রামের আজব সংস্কার, অন্ধবিশ্বাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দামিনীর কাছ থেকে জানা গেছে যে শুভ্রাকে বলাই চক্রবর্তী খুন করেছে। এটা জানা গেল কি করে? আসলে দামিনীকে যে ভর করেছিল, যে প্রেতাত্মা, সে হচ্ছে শুভ্রা। এই রকম অবস্থায় কুঞ্জগুণিন এসে শেষ পর্যন্ত ভূত তাড়িয়েছে, আর ডাক্তারও এসেছিল। তো গল্পের শেষে দেখানো হচ্ছে যে এই কথাটা ধীরেন মনে প্রাণে বিশ্বাস করে ফেলছে। ধীরেনকে, ধীরেন কাছে একটা স্কুলে সে পড়ায়, জিওগ্রাফি পড়ায়, নিজে ফিজিক্সের ছাত্র, কিন্তু এই যে জিওগ্রাফি পড়াচ্ছে, অর্থাৎ তার চরিত্রের একটা অদ্ভুত অসঙ্গতি রয়েছে। সে মনে প্রাণেও এই কথাটা, এই অন্ধ সংস্কার, গ্রামের মানুষের যে বিশ্বাস, সেটাকে হয়েছে মনে প্রাণে সেটাকে মেনে নিয়েছে। তাই তো সে গল্পের শেষে তার উপর আবার দেখানো হচ্ছে বলাই চক্রবর্তীর আত্মা তার উপর ভর করে আসে এবং সে জানিয়েছে যে শুভ্রাকে সেই খুন করেছে। এখানেই গল্পের শেষ। তো গল্পের এই কাহিনীর মধ্যে আমরা দেখতে পেলাম মোটামুটিভাবে যে ধীরেন শিক্ষিত ছিল, সে হয়েছে সায়েন্সের স্টুডেন্ট, বিএসসি অনার্স, সে জিওগ্রাফি পড়াতো আবার স্কুলে, আরও তার নানান অ্যাক্টিভিটি এখানে গল্পের মধ্যে রয়েছে। তো গল্পের শেষে দেখা যাচ্ছে সে যুক্তিনিষ্ঠ হয়েও তার একটা দুর্বল প্রকৃতি তাকে এই অন্ধবিশ্বাসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। আমরা গল্পটা দেখি যে কার্তিক মাসের একটা মাঝামাঝি সময়ে, একটা 3 দিন আগে পরপর হয়েছে গায়ে দুটো খুন হয়ে গেছে। একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ আর একটা 16-17 বছরের একটা রোগা ভীরু মেয়ে, যার নাম হয়েছে শুভ্রা। চারিদিকে হইচই পড়ে গেছে,
কারণ বলাই চক্রবর্তীর অপমৃত্যু গ্রামের আশেপাশে সবাই 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল, মানে ধরে নিতে পারি লোকটা ভালো ছিল না। আর লোকটার হয়েছে চরিত্রগত ত্রুটি ছিল, তার কারণ আমরা হয়েছে দেখছি পরের অংশে, যখন শুভ্রা খুন হয়ে যায় তখন সবাই জানতে চেয়েছে বলাই চক্রবর্তীর সঙ্গে কোনো হয়েছে সংযোগ ছিল কিনা এই খুনের। এখানে আমরা দেখি যে শুভ্রার হয়েছে খুনের ব্যাপারে গ্রামের মানুষ, দেখো যে এখানে একটা রয়েছে বছর দেড়েক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে, সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল। আসলে গ্রামের মানুষের জানার অদম্য আকাঙ্ক্ষা এই কথাটা হয়েছে থেকে গল্পকার এই কথাটা লিখছেন। বলছে দুটো খুনের মধ্যে কি যোগাযোগ আছে কোনো? যেখানে 20-30 বছরের মধ্যে গায়ের কেউ হয়েছে খুন হয়নি, সেখানে একেবারে দুটো খুন হয়ে গেল। এবার দেখো একজন পুরুষ, অন্যজন হয়েছে যুবতী নারী। দুটো খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য গ্রামের মানুষের হয়েছে প্রাণ আকুপাকু করছে। আবার একটুখানি এইখানে রয়েছে একটা, দেখো বলাই চক্রবর্তী শুভ্রাকে শুধু কবে চোখের দেখা দেখেছিল তাও গায়ের লোক মনে করতে পারছে না। অর্থাৎ বলাই চক্রবর্তীর সঙ্গে একটা ইচ্ছার সম্পর্ক জড়িয়ে সম্পর্কে আবদ্ধ করার যে অদম্য আকাঙ্ক্ষা গ্রামের মানুষের ছিল, সেই আকাঙ্ক্ষায় হয়েছে পুরো জল ঢেলে দিচ্ছে হয়েছে বাস্তব সত্য। সত্য কোনো কেউ কিছু হয়েছে খুঁজে পাচ্ছে না। তাই তো বলা হচ্ছে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানান জনের কল্পনা এবং অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতেও মুষড়ে যায়। এখানে গ্রামীণ মানুষের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এরপরে আমরা যদি হয়েছে দেখি তাহলে দেখব বলাই চক্রবর্তীর আবির্ভাব। বলাই চক্রবর্তীর পরে হয়েছে বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের আবির্ভাব। সে 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে স্ত্রীকে নিয়ে গ্রামে চলে এসেছে, তার স্ত্রীর নাম দামিনী। এখানে আমাদের সে এসে কি করছে না, প্রথমেই বলছে দেখো 50 টাকা যদি সে ঘোষণা করে দিয়েছে, বলেছে তার কাকাকে যারা মেরেছে তাদেরকে যদি ফাঁসি কাটে ঝুলাতে না পারে ইত্যাদি। তারপরে গতিচিহ্ন দেওয়া আছে। অর্থাৎ নবীন ধূর্ত এবং লোভী প্রকৃতির, বংশের ধারা যেন সে বজায় রেখেছে। তার যে হয়েছে তারপরে দেখো চশমার কাঁচের বদলে মাঝে মাঝে হয়েছে কোঁচার খুঁটে সে নিজের চোখের জল মুছতে থাকলো। অর্থাৎ হয়েছে কি বলতো, এখানে কাকাকে মারার জন্য বা কাকার মৃত্যুর জন্য সে যে দায়ী নয়, এইটা বোঝাতে গিয়ে গ্রামের মানুষের সামনে সেই অদ্ভুত নাটকীয়তার উপস্থাপন করেছে। তাই তো এই কথাটা হয়েছে বলছেন আমাদের গল্পকার, লিখছেন যে চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখ মুছতে লাগলো। এরপরে দেখো এটা একটা ঘটনা গেল। এরপরে ঠিক 21 দিন পরে আমাদের নবীনের স্ত্রী দামিনী হয়েছে সন্ধ্যাবেলা যখন লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরেই যাচ্ছিল, ঠিক সেই সময় একটা মৃদু দমকা হওয়া বাড়ির পূব দিকের কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়িয়ে দিয়ে এসে তার গায়ে লাগলো। অর্থাৎ ভোর সন্ধ্যাবেলা, মানে ভূতের অস্তিত্ব মনে করা হয় এই সময় হয়েছে ভূত অনেক বেশি হয়েছে সক্রিয় হয়ে ওঠে। আবহমান কালের গ্রামীণ মানুষের হয়েছে যে অন্ধবিশ্বাস বা সংস্কার, সেই জায়গা থেকে এইরকম একটা প্রসঙ্গের উপস্থাপন করা হয়েছে সেই বিশ্বাসকে মূর্ত করে তোলার জন্য। কারণ একটু পরেই যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, দামিনীকে হয়েছে ভূতে ধরবে, শুভ্রার আত্মা, এবং সেই ঘটনা প্রবাহ যেই হয়েছে আমাদের গল্পকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমরা সেটা হয়েছে দেখব। এখানে দেখছি দেখো দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণ দিকের ঘরের দাওয়ায়, উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। অর্থাৎ তার তো একটা ভয় ছিল ভূতের ব্যাপারে দামিনীর। কেন? কারণ সে এসে হয়েছে এই গ্রামীণ মানুষের অন্ধবিশ্বাস আর সংস্কারকে সেও তো হয়েছে মান্যতা দিয়ে এসেছে। তাই তো হয়েছে যখনই এরকম হয়েছে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে এসে একটা দমকা বাতাস লিখেছে, তখন তারও বিশ্বাস এখানে আমাদের ভূত রয়েছে। এই ভূতের অস্তিত্ব যেহেতু মেনে নিয়েছে সে, কাজেই তার দাঁতে দাঁত লেগে গেছে, সে তো হয়েছে ওইভাবেই হয়েছে চলছে। এরপরে দেখো দালানের আনাচে গানাচে ঝড়ো হাওয়ায় যেন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনীর আওয়াজ
করতে লাগলো সেই রকম। তো দামিনী ভূতে ধরে এসে বলে যেমন আওয়াজ করছে, ভয়ে অদ্ভুত এটা। দেখো শুভ্রার দাদা ধীরেন, এবার ধীরেন এই চরিত্রটার আবির্ভাব ঘটবে গল্পের মধ্যে। এই কারণের জন্য এখানে ধীরেনকে আনা হচ্ছে। দেখো শুভ্রার দাদা ধীরেন স্থানীয় একটা স্কুলে মাস্টারি করে, গাঁয়ের একমাত্র সে পাশ করা ডাক্তার। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। দেখো ধীরেনের চরিত্রের একটা অদ্ভুত অসঙ্গতি রয়েছে, তাই নয় কি? যে ফিজিক্সে অনার্স করলো সে একটা স্কুলে হয়েছে জিওগ্রাফি পড়াচ্ছে, তার চরিত্রে যে একটা অসঙ্গতি রয়েছে গল্পের শেষে আমরা দেখতে পাবো। তার মতো বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যুক্তিবাদী একজন মানুষ, তিনি কি করে হয়েছে অন্ধ সংস্কারের কাছে নিজেকে আত্মবিসর্জন দিচ্ছেন। তার যে হয়েছে একটা দুর্বল মনন রয়েছে, সেই দুর্বল মননের হয়েছে প্রস্তুতি পর্ব হিসেবে কি এটা লেখা হলো না যে হয়েছে সে জিওগ্রাফি পড়াচ্ছে অথচ হয়েছে সায়েন্স নিয়ে পড়ছে। যাই হোক, প্রথম দিকে দেখো সে উৎসাহের সঙ্গে 47 খানা বই নিয়ে হয়েছে আমাদের লাইব্রেরি করেছিল, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি করেছিল, এই কাজগুলো সে হয়েছে করতো প্রথম দিকে। তারপরে সাধারণের জন্য বিনামূল্যে ডাক্তারি করতো। তারপরে এক সময় হয়েছে একটা মেয়েকে বিয়ে করলো, কালের নিয়মে যা হয় সামাজিক বন্ধনে আবদ্ধ হলো। এই মেয়েটিও হয়েছে কি বলতো, গেঁয়ো একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হয়, এখন অনেকটা ঝিমিয়ে গেছে। তার যে হয়েছে কার্যক্রমগুলো ছিল সেগুলো হয়েছে, তার সঙ্গে উৎসাহ মিশেছিল, সেগুলো ধীরে ধীরে সাংসারিক পরিমণ্ডলে আবদ্ধ হয়ে তার মধ্য থেকে অস্তমিত হয়েছে। এখানে গেঁয়ো একটি মেয়েকে বিয়ে করে, এখানে আসলে যে মেয়েটাকে সে বিয়ে করেছিল, আমাদের শান্তি বলে মেয়েটার নাম আমরা পরে হয়েছে জানবো, সেই শান্তি মধ্যে তাকে একটা বিশেষণে বিশেষিত করা হলো কি বলতো, গেঁয়ো একটি মেয়ে। অর্থাৎ সেও ওই গ্রাম্য অন্ধ সংস্কারের মধ্যে লালিত পালিত হয়েছে, সেই ভাবনাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে স্বভাবতই লাইব্রেরির বইয়ের সংখ্যা কমে গেছে, এখন হয়েছে পাড়ার 2-1 হয়েছে বই হয়েছে পড়ে, আবার চলেও যায়। 2-1 বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়, এই সমস্তগুলো রয়েছে। আর 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধ বিক্রি করে। এবার যখন এইটা হয়েছে ধীরেনের প্রাথমিক একটা পরিচয় দেওয়া হলো, এই পরিচয়ের মধ্যে তার কিন্তু সামগ্রিক একটা পূর্ণাঙ্গ রূপ এঁকে দেওয়া হয়েছে চরিত্রের। ধীরেনকে যখন ডেকে আনা হলো, দামিনীকে হয়েছে ভূতে ধরেছে বলে এই যে কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙানো হচ্ছে। সে এসে দেখলো, ধীরেন চিন্তিত মুখে বলছে শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকা উচিত, কারণ আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা পাচ্ছি না। এই যে ধীরেনের এই উক্তি, এটা কিন্তু একজন সুস্থ যুক্তিনিষ্ঠ মানুষের বিবেচক উক্তি। সে সুস্থ ছিল বলে, সে যুক্তিনিষ্ঠ বলে সেই কথাটা বলতে পেরেছে, কারণ সে সত্যিই পাশ করা ডাক্তার নয়। এবার দামিনী যেভাবে অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ করে তার চিকিৎসার দায়িত্ব নিতে সে হয়েছে অপারগ, তার অক্ষমতার কথা হয়েছে সর্বসমক্ষে স্বীকার করতে সে কুণ্ঠিত বোধ করেনি বা কুণ্ঠিত হয়নি। এবার দেখো পরের অংশে আমরা হয়েছে দেখি, কিন্তু বুড়ো পঙ্কজ ঘোষাল তিনি তো হয়েছে গ্রাম্য অন্ধবিশ্বাসের ধারক এবং বাহক বলতে পারি। এইখানে তিনি হয়েছে বলেন যে তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। কুঞ্জকে না, কুঞ্জ হয়েছে একজন গুণী ওঝা যে হয়েছে ভূত তারা। এরা এসে হয়েছে কুঞ্জের, তখন হয়েছে ধীরেনের একটা কথা এখানে আছে, দেখো ওইসব দুর্বুদ্ধি করো না। এরপরে হয়েছে তুমিও কি কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে, নবীনকে উদ্দেশ্য করে আমাদের ধীরেন বলেছে। যাই হোক, নবীন আমতা করে বলল এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই। অর্থাৎ নবীনও সেও হয়েছে শিক্ষিত, আমাদের
এর সঙ্গে ওই আমাদের ধীরেনের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছে, উভয় বন্ধুস্থানীয়। কাজেই সে যখন হয়েছে ধীরেন বলছে নবীনকে যে সেও কি ওই ঘোষালের মতোই, ঘোষালের কথায় সায় দিয়ে গুণিন কুঞ্জকে ডেকে পাঠাবে, তখন কিন্তু সে আমতা করে বলছে এসব খাপছাড়া অসুখে ওজের চিকিৎসাই ভালো ফল দেয়। অর্থাৎ নিজের স্ত্রীর অসুস্থতা, যখন অসুস্থ হয়ে পড়েছে তাকে সুস্থ করার আকাঙ্ক্ষায় কিন্তু সে তার মধ্যে যে মানে কি বলবো, অবচেতন মনের মধ্যে যে অন্ধবিশ্বাস বা সংস্কার ছিল সেটা আবার জাগরিত হয়ে উঠেছে। একদিকে ইনার কনফ্লিক্ট, অন্তর্দ্বন্দ্ব কাজ করেছে, একদিকে স্ত্রীর অসুস্থতা, তাকে সুস্থ করার দুর্নিবার আকাঙ্ক্ষা, অন্যদিকে রয়েছে কি বলতো, যে তার স্ত্রীকে ভূতে ধরলেও ধরতে পারে। ছোটবেলা থেকে তো সেও তো এই আবহের মধ্যে, অন্ধ সংস্কারের মধ্যে বড় হয়ে উঠেছিল। স্বভাবতই সেই দ্বৈত সত্তার জন্য দ্বন্দ্বে ক্ষতবিক্ষতে এই আমতা আমতা করে হয়েছে বলেছে ধীরানকে। আর আমার কি এদিকে কি হয়েছে, সে দুটোই করেছে। একদিকে হয়েছে ডাক্তারকেও ডেকে পাঠিয়েছে, আবার অন্যদিকে আমাদের কি করেছে বলে তো, কুঞ্জকেও ডেকে পাঠিয়েছে। কুঞ্জ এসেছে, কুঞ্জ আসার পরে সে হয়েছে প্রথমে এই ধরনের যারা ওঝা বল বা গুণী যারা, তাদের হয়েছে ভয় বা অতিনাটকীয়তাই তাদের অবলম্বন। তারা সবসময় চান ভয়ের পরিবেশকে জিয়ে রেখে তার হয়েছে আদব কায়দা পরিবেশন করতে। এই জন্য সে এসেই জানিয়েছে ভোর সন্ধ্যাবেলা ঘটেছে এই ঘটনাটা ভূতে ধরা, তাই সহজে ভূত ছাড়বে না। এখানে দেখো প্রথমেই এসে এখানে বলছেন তিনি যে ভর সাঁজে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এইভাবে ভয় দেখে কুঞ্জ আবার অভয়ও দেয় যে তবে ছাড়তে হবেই শেষ তক। কুঞ্জ মাঝির সঙ্গে তো চালাকি চলবে না। অর্থাৎ তার দক্ষতা নিয়ে যাতে ভর সন্ধ্যাবেলা ভর করা মানে ভূত অধিকতর শক্তিশালী হয়েছে। আবার অন্যদিকে এখানে দেখো কুঞ্জ মাঝির সঙ্গে নাকি হয়েছে চালাকি চলবে না। অর্থাৎ সে যে রীতিমতো দক্ষ, তার শক্তিমত্তার সঙ্গে ভূত হয়েছে পেরে উঠবে না, এই ব্যাপারটাও কিন্তু সমবেত জনমণ্ডলীর সামনে সে উপস্থাপন করছে। এরপরে দেখো সে হয়েছে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জকে হয়েছে জল ছিটিয়ে দিল। দামিনীর হয়েছে এলো চুল শক্ত করে দিয়ে দাওয়ার একটা খুঁটির সঙ্গে বেঁধে দিল, যাতে হয়েছে পালানোর না ক্ষমতা থাকতে পারে। চুলে টান পড়ায় স্বাভাবিক কারণে যখন দামিনী আর্তনাদ করছে, তখনই কুঞ্জ তাকে উপহাস করে বলছে যে এখনই হয়েছে কি মজাটি টের পাওয়া উচিত তোমায়। অর্থাৎ গ্রামীণ মানুষের তো বিশ্বাস যে আমাদের ভর করেছে, দামিনীকে ভর করেছে ভূত। অর্থাৎ দামিনীর উপরে যদি কোনো হয়েছে অত্যাচারে যে চুলকে হয়েছে বেঁধে দেওয়া হলো, এটা তার মনে হয়েছে দামিনীর একটুও লাগছে না, লাগছে যে প্রেতাত্মা তাকে ভর করে আসে তার। সেই জায়গা থেকে এই কথাটা হয়েছে, বলা হয়েছে। এবার দেখো ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, কিন্তু শেষে বিরক্ত হয়ে এখন আর ধৈর্য রাখতে পারল না। সে বলছে তুমি কি পাগল হয়ে গেছো নবীন? অর্থাৎ নবীনের মধ্যে যে হয়েছে বিজ্ঞান চেতনা ছিল, যুক্তিবোধ ছিল, তাকে জাগিয়ে তোলার জন্য হয়েছে অদম্য প্রয়াস করেছে। কিন্তু তুমি চুপ করো ভাই বলে সে থামিয়ে দিয়েছে ধীরেনকে। দেখো উঠানে 30-35 জন নারী পুরুষ এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম। কম বয়সী মেয়েরা আসতে সাহস করেনি, বলা ভালো অনুমতি পায়নি তারা, কারণ এটা গ্রামীণ বিশ্বাস বা সংস্কার। এরপরে হয়েছে যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়, এবং গ্রামীণ বিশ্বাসের অনুবর্তী এগুলো আচরণগুলো। এবার মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘষি করে দাঁড়িয়ে থাকে, কারণ হয়েছে এই দুর্লভ রোমাঞ্চকর দৃশ্যগুলো তারা হয়েছে দেখতে থাকে। এবার দেখো আমাদের গল্পকার এখানে বলছেন দাওয়াটি যেন স্টেজ, একটা মঞ্চ। আসলে ভূতের অস্তিত্বের যে নিষ্ফলতা, তাকে হয়েছে ব্যঙ্গ করা হয়েছে এখানে। কে ব্যঙ্গ করেছেন? বিজ্ঞান মনস্ক গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও তো বিজ্ঞানের ছাত্র ছিলেন, তাই ভূতের অস্তিত্বকে যেভাবে প্রমাণ করার জন্য এখানে যা হচ্ছে কাণ্ড কারখানাগুলো, মানুষের অন্ধবিশ্বাসের অবশ্য অনুবর্তী এগুলো,
একে ব্যঙ্গ করা হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করেছেন স্টেজের মাধ্যমে। আর দেখো এখানে কুঞ্জ সম্পর্কে বলা হচ্ছে, ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। আচ্ছা, ম্যাজিশিয়ান বলতে হয়েছে জিনিসটা, এখানে এই শব্দটা আবার ব্যবহার করা হলো কেন? কারণ হয়েছে ম্যাজিক যে শব্দটা রয়েছে না, যারা হয়েছে জাদুকর ম্যাজিশিয়ান, তারা যখন হাতের হয়েছে কৌশলটাই আসল, তারা হয়েছে কৌশল সম্পর্কে মানুষকে কখনো কিছু বলে না। কারণ কৌশল যদি বলে দেয় একজন ম্যাজিশিয়ান, তাহলে হয়েছে ম্যাজিক সম্পর্কে মানুষের আগ্রহ কমে যাবে, সত্যটা জেনে যাবে। আর ভূত আছে কি নেই সেটা তো কুঞ্জ হয়েছে ভালো করেই জানে। কুঞ্জ হয়েছে সত্যিই জগতের অপার রহস্যময়তাকে, ওপারের হয়েছে সীমানা, জীবনের ওপারের হয়েছে রহস্যকে তুলে ধরছে কিনা, সত্যিই একে হয়েছে কোনো ভূতে ধরেছে কিনা, এটা কুঞ্জের চেয়ে হয়েছে ভালো কেউ জানে না। কিন্তু কুঞ্জ যদি এইটা হয়েছে প্রকাশ করে দেয়, তাহলে কেউ তো আর হয়েছে কুঞ্জকে মানবে না, তার তো রুজি রোজগার পুরোপুরি হয়েছে বন্ধ হয়ে যাবে। এখানে আমরা হয়েছে দেখি এরপরে দেখো, তারপরে সে হয়েছে দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে, মালসাতে আগুন করে তাতে সে দুটো শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়, যাতে পোড়া হয়েছে চামড়া পোড়ার মতো হয়েছে একটা উৎকট গন্ধ হয়। আসলে এই রকম একটা পরিবেশ পরিস্থিতির উপস্থাপন করতে হয় ওঝাদের, না হলে হয়েছে সাধারণ মানুষ তাকে মানবে না। সত্যি যে ভূত আছে, ভূতের অস্তিত্ব রয়েছে, ভূত যে এখানে হয়েছে এসেছে, দামিনীকে ভর করেছে, এই ব্যাপারটাকে হয়েছে আমাদের প্রমাণ করার সুনিপুণ কারিগর এই কুঞ্জের মতো ওঝারা। তারপরে একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরেছে। আমাদের দামিনীর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে সে কে, জানিয়েছে সে চাটুর্যে বাড়ির মেয়ে শুভ্রা। আর কে তাকে খুন করেছে না হয় সেই দেখো, দামিনী নিজে থেকেই ফিস করে জানিয়ে দেয় বলাই খুঁড়ো আমায় খুন করেছে। বেশ, এরপরে কৈলাস ডাক্তারের আবির্ভাব। কৈলাস ডাক্তার হয়েছে এসে একে তাড়িয়ে দিল কুঞ্জ ওঝাকে। এসে হয়েছে কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের যে প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিয়েছে, তারপরে ঘুমের ওষুধ দিয়েছে ইত্যাদি রয়েছে। এবার দামিনী কাতরভাবে বলেছে, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। অর্থাৎ তারও তো হয়েছে আবহমান কাল ধরে সেও তো একটা বিশ্বাস বা সংস্কারের মধ্যে লালিত পালিত হয়েছে। গ্রামের মানুষরা এই বলাই চক্রবর্তী এবং শুভ্রার খুনের পর নানানভাবে নানান কিছু হয়েছে আলোচনা করেছে। সেই আলোচনাগুলো তো আমাদের দামিনীরও অবচেতন মনের মধ্যে প্রথিত হয়েছিল। তাই আজকে সে যখন হয়েছে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে, মূর্ছা চলে গিয়েছিল, সেই সময়কালে তারও অবচেতনে এরকম একটা ধারণা জন্মেছে সেও চাটুর্যে বাড়ির মেয়ে, তাহলে শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে ওষুধ দেওয়ার পরে ঘুমের ওষুধ সে ঘুমিয়ে পড়েছে। এরপরে হয়েছে নানান ভৌতিক বিশ্লেষণ রয়েছে। এখানে রয়েছে শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই। এবার এখানে বুড়ো ঘোষাল সকলের আগে হয়েছে বলল, ঘোষালের ব্যাখ্যা কি না, জ্যান্ত মানুষ কি শুধু হয়েছে মানুষের গলা টিপে মারে? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা পত্রিকের ঘাড় তবে হয়েছে মোটকে দেয় মাঝে মাঝে কিসে। অর্থাৎ বলাই চক্রবর্তী আগে খুন হয়ে গেছেন, শুভ্রা পরে হয়েছে, তাহলে হয়েছে সে কিভাবে মারবে? আসলে ওই যে ব্যাখ্যা ঘোষাল দিয়েছেন, এও হয়েছে বিশেষ অন্ধবিশ্বাস বা সংস্কারের ব্যাখ্যা। যাই হোক, এরপরে আমরা দেখি দুর্বল মানুষের চরিত্রের অসঙ্গতির পথ ধরে, অসঙ্গতির ছিদ্র পথে কি করে হয়েছে অন্ধবিশ্বাস হঠাৎ করে পুরো চেতনাকে আচ্ছন্ন করে নেয় এবং ধীরে ধীরে সেই অন্ধবিশ্বাসের কাছে সে আত্মসমর্পণ করে। সেই পরিচয় রয়েছে ধীরেনের। ধীরেন দেখো অনেক রাত্রে, পরের দিন সকালে এই কথাগুলো হয়েছে শুনল। এখানে আমাদের কতগুলো ঘটনা রয়েছে দেখো। গ্রামে পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে দিয়ে এলো, অর্থাৎ বলাই চক্রবর্তী যে শুভ্রাকে খুন করেছে এই ঘটনাটা শুনিয়ে দিয়ে এলো। দেখো
এই কথাগুলো হয়েছে আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হওয়ার সে অবসর পেল না। দেখো ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, এইসব পুরনো ভাবনার মধ্যে সে নিজেকে হয়েছে নিমগ্ন করে রেখেছিল। যাই হোক, এই যে হয়েছে অনবরত ভাবনা, এই চিন্তা তাকে ধীরে ধীরে কিন্তু হয়েছে এই বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল। তাই হয়েছে এখানে এর পরের অংশে আমরা দেখি, ভাতের থালা সামনে ধরে শান্তি বলল, আমার কিছু কিন্তু মনে হয় তাই হবে, নইলে অর্থাৎ হয়েছে আমার মনে হয় তাই হবে। এখানে অর্থাৎ হয়েছে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, এই কথাটা হয়েছে বলা হয়েছে। যাই হোক, পরের দিন হয়েছে স্কুলে গেছে ধীরেন। স্কুলে যাওয়ার পরে হয়েছে পথে পুরুত মশাইয়ের সঙ্গে দেখা হয়েছে। পথে পুরুত মশাই অনেকক্ষণ দাঁড় করিয়ে তাকে হয়েছে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের কথা আলোচনা করে কিছু উপদেশ দিয়ে বিদায় নিয়েছেন। যাই হোক, এই সমস্ত কথাগুলো আলোচনাগুলোতে সে ক্লাসে গিয়েও অন্যমনস্ক হয়ে পড়েছে। এক সময় হয়েছে হেডমাস্টার তাকে হয়েছে ডেকে পাঠিয়েছেন, বলেছেন তুমি 1 মাসের ছুটি নাও। মথুরবাবু এইমাত্র বলে গেলেন, মথুরবাবুকে স্কুলের সেক্রেটারি। যাই হোক, সে তখন হয়েছে সেখান থেকে অবসন্ন হয়ে বাড়ি ফিরেছে। এবার দেখো সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠে বেরিয়ে গেল। এরপরে মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি একটা নড়াচড়া করছে, সেও হয়েছে দেখতে পেল। আসলে ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে কে? শান্তির বাসন হয়েছে হঠাৎ করে ধীরেনের আওয়াজে ঝনঝন করে পড়ে গেল। আসলে শান্তি বলছে সে যে খেন্তি পিসি বলল নতুন একটা বাঁশ কেটে তার আগা মাথা অগ্রভাগটা একটু হয়েছে পুড়িয়ে যদি হয়েছে মাঝপথে আড়াআড়িভাবে ফেলে রাখা হয়, তাহলে সেই দিক দিয়ে ভূত আসতে পারে না। এই জন্য শুভ্রা যাতে বাড়িতে না ফিরতে পারে, তার জন্যই এই ব্যবস্থা করেছিল শান্তি খেন্তি পিসিকে বলে। এই জন্য সেই বাঁশ কাটা চলছিল। যাই হোক, সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাঁধা বাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে সে বড় ঘরের চৌকাঠ পার হয় না। তাকেও হয়েছে একটা ভয় গ্রাস করে আসে। এই ভয়টা উঠে এসেছে তার অবচেতন মন থেকে। আজ যেন হয়েছে সেই অবচেতন মনের বিশ্বাস আজ যেন বাস্তবে মূর্ত রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, ধীরেন এখানে দেখেছে তার ছেলে মেয়েরাও আলোচনা করছে যে হয়েছে ছোট পিসি ভূত হয়ে গেছে। এই কথাগুলো তার অবচেতনে আমাদের প্রভাব ফেলছে। কার অবচেতনে? ধীরেনের অবচেতনে। যাই হোক, শেষ পর্যন্ত এখানে দেখো আমাদের রয়েছে, তারপরে হয়েছে আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হল। সন্ধ্যাদীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। তারপরে 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না, কারণ হয়েছে এই আমিষ এঁটো কাটা এগুলো হয়েছে অশরীরী আত্মাকে আকর্ষণ করে। এও হয়েছে মানুষের একটা বিশ্বাস। এখানে হয়েছে কাজেই খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজ এবং অল্প সময়ে হয়ে যায়। তো আমাদের শান্তি বলছে ঘরে আসবে না, ধীরেন বলছে হয়েছে না, সেই মুহূর্তে হয়েছে ঘরের ভিতর যাবে না। এইখানে দেখো এর পরের অংশে রয়েছে তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টে তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হলো সন্ধ্যা। এখানে এই গল্পের সেই হয়েছে গল্পশিল্পের এটা হয়েছে চরম একটা ক্ষণ বা সেই মহামুহূর্ত, যেখানে ধীরেন তার অস্তিত্বকে ধীরে ধীরে হয়েছে লুপ্ত করে দিচ্ছে। তার নির্জ্ঞান বা তার সজ্ঞান বা হয়েছে সচেতনতাকে হারিয়ে দিচ্ছে। তাই তো হয়েছে এখানে রয়েছে ভোর সন্ধ্যাবেলা সে ভেবেছে শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও হয়তো শুভ্রা তার সঙ্গে কথা বলতে পারবে না।
কাজেই আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সময় দেওয়া উচিত। তাহলে হয়েছে চোরের মতো, কারণ হয়েছে কেন পারবে না এই সময়টা ভূতরা মানে হয়েছে মৃত মানুষেরা জীবিতদের সঙ্গে সবচেয়ে হয়েছে সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করতে পারে। অন্যদিকে হয়েছে বাঁশটা দেওয়া আছে, কাজেই হয়েছে ভূত আসতে পারবে না। এখন তো নিয়ম মাফিক হয়েছে, সংস্কার মতে শুভ্রা হয়েছে ভূত হয়ে গেছে, কাজেই হয়েছে তার আসতে এখানে সময় লাগবে। এখানে দেখো চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিগিয়ে ধীরেন পা টিপে ধীরে ধীরে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। তাহলে এখানে তার শেষ চেতনার স্বাভাবিক অবলোপ ঘটেছে। দেখো এর পরের অংশে হয়েছে আমরা কিছুক্ষণ পরে দেখছি ঠোঁট চিবুক থেকে হয়েছে ফোঁটা ফোঁটা রক্ত গড়াচ্ছে ধীরেনের, তার গেঞ্জি আর কাপড়ে কাদা আর রক্ত মাখা। ধীরেন যখন হয়েছে ডাকছে, আমাদের বলছে বাঁশটা সরিয়ে দাও, খেন্তি বলছে বাঁশ ডিঙিয়ে আসো, চলে আসো, কি হয়েছে পড়ে গেছো নাকি? বলছে ডিগাতে পারছি না, বাঁশ ডিগাতে পারছে না, তার মানে তাকে হয়েছে ভূত ধরেছে। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দেয়, কিন্তু শান্তি। পাড়ার লোক আসে, প্রতিবেশীরা আসে, কুঞ্জও এলো। গুণিন কুঞ্জের কথা বলা হয়েছে। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটিতে তাকে বেঁধে ফেলা হলো একই কায়দায়। তাহলে মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকল পুড়িয়ে ঘণ্টাখানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল, অর্থাৎ তাকে আচ্ছন্ন করে ফেলল। এবার হয়েছে তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের হয়েছে কাছে নিয়ে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুই, বল কে তুই? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। ধীরেনের এই অপ্রত্যাশিত পরিণতিতেই কিন্তু নিহিত হলুদ পোড়া গল্পের প্রাণবস্তু। এখানে দেখো, এখানে কোনো ভূত নয়, একটা অন্ধবিশ্বাস ঘটনার অনুষঙ্গে মূর্ত রূপ ধারণ করে বাস্তবে হাজির হয়ে গেছে। আর একজন বিজ্ঞান মনস্ক, শিক্ষিত, যুক্তিনিষ্ঠ যুবকের দুর্বল চিত্তের কারণে তার হয়েছে সেই অন্ধবিশ্বাস জেগে উঠেছে। সেই অন্ধবিশ্বাসের কাছে সে নিজে হয়েছে শেষ পর্যন্ত আত্মনিবেদন করেছে। এটাই হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের বিষয়বস্তু কেন্দ্রিক আলোচনা। এখানে আমরা বিভিন্ন লং কোশ্চেনগুলো শান্তভাবে হয়েছে থাকতে পারে। এবারে এইচএসের যে আমাদের চতুর্থ সেমিস্টার, সেই সেমিস্টারে শান্তভাবে লং কোশ্চেনগুলোই হয়েছে এই বিষয়বস্তু কেন্দ্রিক। যদি ভালো করে পড়া হয় বিষয়বস্তুটা, তাহলে সেই ক্ষেত্রে হয়েছে আমরা উত্তর লিখতে পারব। তো আজ এই পর্যন্তই।